মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের নেতৃত্বে ইরান এবং ইসরায়েলের ভিতরে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে উভয় দেশ মেনে নিয়েছে যে কেউ কারোর উপরে আর আক্রমণ চালাবে না। কিন্তু এই যুদ্ধ 12 দিনের যে একটা ভয়ঙ্কর যুদ্ধ আমরা দেখলাম, এই যুদ্ধ থেকে ইরান এবং ইসরায়েল কে কি পেল, কার জয় হলো কার পরাজয় হলো, এখানে মূলত কে যুদ্ধ শুরু করেছিল? যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, আক্রমণ করেছিল ইরানের উপরে। ইরান প্রত্যুত্তরে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলের উপরে। একটা সময় ইসরায়েল যখন বুঝতে পারলো তাদের পরাজয় নিশ্চিত, তখন আমেরিকাকে এই যুদ্ধের ভিতরে আসার জন্য অনুরোধ জানালো যে বাবা তোমরা আমাদেরকে বাঁচাও। বাবা যখন বাঁচাতে আসলো, বাবা যৌথভাবে বিমান হামলা চালালো ইরানের পারমাণবিক প্রকল্পগুলোতে, এবং সেখানে বিমান হামলা চালানোর পরের দিনেই বলল যে এই যুদ্ধ আর চলমান অবস্থায় থাকতে পারে না, এই যুদ্ধ অবশ্যই যুদ্ধবিরতির ভিতরে যাইতে হবে। অর্থাৎ ইরান এবং ইসরায়েলের ভিতরে একটা যুদ্ধবিরতি অবস্থা বিরাজমান। এর থেকে প্রতীয়মান হয় যে ইরান যুদ্ধ শুরু করেনি, যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল এবং আমেরিকা, এবং ইসরায়েল এবং আমেরিকায় পরে যুদ্ধবিরতিতে গেছে। তার মানে ইসরায়েল যখন হেরে গেল তখন আমেরিকাকে এই যুদ্ধের ভিতরে টেনে আনলো। আমেরিকা যখন বোম্বিং করলো ইরানের উপরে, তাদের যে লক্ষ্যবস্তু ছিল সেই লক্ষ্যবস্তুগুলো যখন ধ্বংস করতে পারলো না, তখন আমেরিকাও স্যালেন্ডার করে বলল যে এই যুদ্ধ আর আমরা আগাবো না। এর থেকে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধে বিজয় লাভ করেছে ইরান এবং পরাজিত হয়েছে আমেরিকা এবং ইসরায়েল। দেখুন, জয় পরাজয়ের হিসাব তো আমরা করলাম, কিন্তু এই যুদ্ধ থেকে ইরানের কি অর্জন হলো আর আমেরিকা ইসরায়েলের কি অর্জন হলো? প্রথমে আমরা যে যুদ্ধের যে মোটিভটা ছিল, যে লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্যটার দিকে খেয়াল করি। মূল লক্ষ্যটা ছিল ইরানের যে পারমাণবিক প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলোতে হামলা করে প্রকল্পগুলোকে ধ্বংস করা হবে। 2 নম্বর ছিল যে আয়াতুল্লাহ খামিনির যে সরকার আছে সরকারটাকে পতন ঘটাইতে হবে ভিতর থেকে আন্দোলনের মাধ্যমে, এবং নতুন একটা সরকার সেখানে বসাতে হবে। এখন পর্যন্ত আমরা দেখতেছি যে এই দুইটা জিনিসের একটিও ইসরায়েল এবং আমেরিকা অর্জন করতে পারেনি। তার মানে তারা এই যুদ্ধ থেকে কোনো কিছুই অর্জন করতে পারেনি, বরঞ্চ স্যালেন্ডার করে যুদ্ধবিরতিতে চলে গেছে। তাহলে এই যুদ্ধের ভিতরে ইরান কি অর্জন করলো? ইরান বিশ্ববাসীর সামনে নিজেকে নতুনভাবে পরিচিত করে দিল যে আমরা বিজয়ের জাতি। অর্থাৎ এই যুদ্ধ আমরা শুরু না করলেও আমরা যুদ্ধ প্রতিহত করেছি, এবং আমাদের কাছে ইসরায়েল এবং আমেরিকা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এর ভিতর দিয়ে আরব রাষ্ট্রের অনেক দেশ এখন নতুনভাবে চিন্তা করবে যে আসলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ বা বিজয় ছিনিয়ে আনা সম্ভব। এতে করে যে গাজার যে হামাস, হিজবুল্লাহ, ওইদিকে হুতি বিদ্রোহী গোষ্ঠী, এদের মনোবল আরো চাঙ্গা হবে এবং এরা আরো কঠোর অবস্থায় যেতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। 2 নম্বর হচ্ছে ইসরায়েলের ভিতরে নেতানিয়াহুর ভাবমূর্তি নষ্ট হয়েছে। অর্থাৎ নেতানিয়াহু যে লক্ষ্য নিয়ে এই যুদ্ধ পরিচালনা করেছিল সেটা থেকে যেহেতু সে ব্যর্থ হয়েছে, তার কারণে তার ভিতর থেকে প্রচুর চাপ আসবে। সেখানে যে আর্থিক ক্ষতি হয়েছে সেই আর্থিক ক্ষতির জন্য নেতানিয়াহুর প্রশাসনের উপরে যথেষ্ট পরিমাণে প্রেশার আসবে। অন্যদিকে আমেরিকার ভিতর থেকেও আমেরিকার যে প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্টের উপরে যথেষ্ট পরিমাণ প্রেশার আসবে, কারণ এই যুদ্ধ পরিচালনা করতে ইসরায়েল এবং আমেরিকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়েছে, যে অর্থটা আসলে জলে গেছে। এবার আমরা ইরানের প্রেক্ষাপটে একটু খেয়াল করি। ইরানের প্রেক্ষাপটে ইরান প্রথমে ডিফেন্সিভ মোডে গেছিল, যদিও তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা মোটেও কার্যকর ছিল না। তাহলে ইরান এই যুদ্ধের ভিতর থেকে একটা জিনিস জানতে পারলো যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে উন্নত না। তাহলে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আরো উন্নত করতে হবে। অন্যদিকে আমরা ইরানের যে বিমান বাহিনী, সেই বিমান বাহিনীকে টোটালি নিষ্ক্রিয় অবস্থায় দেখেছিলাম, এবং এই যুদ্ধে যদি বিমান বাহিনীকে অ্যাড করা যেত তাহলে এই যুদ্ধটা আরো সুন্দর বা ফলপ্রসূভাবে ইরান জিততে পারত। তাহলে দুইটা জিনিস ইরান অলরেডি আইডেন্টিফাই করে ফেললো যে আমাদের দুর্বল জায়গাগুলা কোনগুলা, সেইগুলাতে এখন থেকে আমরা মনোযোগ দেব এবং ভবিষ্যতে আরো উন্নত হব।
তিন নাম্বার হচ্ছে এই যে ইরানের ভিতরে গুপ্তচর বৃত্তি চলতো, এইটা ইরান জানতেই পারেনি। মুসাদ যে এত বড় গুপ্তচর বৃত্তি ইরানের ভিতরে চালিয়েছে এবং সারা ইরানের ভিতরে যে মুসাদের গুপ্তচর ছড়িয়ে রয়েছে, এটা ইরান কখনোই জানতো না। এই যুদ্ধের মাধ্যমে ইরান যে জানতে পারলো যে তাদের দেশের ভিতরে মোসাদের প্রচুর গুপ্তচর রয়েছে এবং সেই গুপ্তচরদেরকে এখন ধরা হচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। সুতরাং এই যে যুদ্ধ সংগঠিত হলো, এটার থেকে আমরা এখন পর্যন্ত তিনটা জিনিস দেখলাম যেটা ইরান জানতো না, কিন্তু এখন জেনে সেই মর্মে কাজ করবে। 4 নম্বর যে সেক্টরটাতে এখন ইরান মনোযোগ দেবে সেটা হচ্ছে ইরানের বন্ধু রাষ্ট্র। অর্থাৎ ইরান ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছিল এবং ভারতের প্রচুর নাগরিক ইরানের ভিতরে কর্মরত অবস্থায় ছিল। এই যে মোসাদের যে গুপ্তচর বৃত্তি, এই গুপ্তচর বৃত্তির ভিতরে ভারতীয় নাগরিকরা ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং এই যে ইরানের ভিতরে যে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে ধ্বংস করা হয় বিশেষ ধরনের ড্রোন দিয়ে ইরানের ভিতর থেকে, এই ড্রোনগুলো মূলত তৈরি হয় একটা গোপন কারখানায়, যে গোপন কারখানার সকল কর্মকর্তা ছিল ভারতীয় নাগরিক। ইতিমধ্যে ইরান ৩৮ জন ভারতীয় নাগরিককে সরাসরি গ্রেপ্তার করেছে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবং ৮ লক্ষ ভারতীয় নাগরিককে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে আগামী ৭২ ঘন্টার ভিতরে। এখান থেকে আমরা 4টা জিনিস পেলাম, যে 4টা জিনিস ইরান জানতো না সে জিনিসটা জেনে গেল। তাহলে এটাও একটা যুদ্ধের থেকে একটা অর্জন। অন্যদিকে আমরা বাইরে থেকে অনেক সময় বুঝতাম না যে ইরানের ভিতরে তাদের যে ঐক্য, জনগণের ভিতরে যে ঐক্য সে এবং যে আয়াতুল্লাহ খামেনির যে সরকার, সেই সরকারের প্রতি যে তাদের সমর্থন কতটা ব্যাপক, এই জিনিসটা আমরা জানতাম না। কিন্তু যুদ্ধ চলাকালীন অবস্থায় প্রায় 10 লক্ষ ইরানীয় নাগরিক তেহরানে সমবেত হয়ে এই আয়াতুল্লাহ খামেনির সরকারকে সমর্থন দেয় এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য শক্তি যোগাইছে, মানসিক শক্তি জুগিয়েছে। যেটা দেখে আমরা অন্যান্য মুসলিম বিশ্বের যে নাগরিকরা আছি, আমরা এটার থেকে অনুপ্রাণিত হয়েছি এবং ইরানকে আমরা নতুনভাবে উন্মোচন করেছি এবং তাদের প্রতি আমাদের একটা অন্যরকম রেসপেক্ট বা সম্মান বৃদ্ধি পেয়ে গেল। তাহলে 5টা অর্জন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। 6 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, আরব, সৌদি আরব, জর্ডান, সিরিয়া, কাতার, দুবাই, ইরাক, এই দেশের সরকারগুলা সাধারণত আমেরিকার বলয়ের ভিতরে ছিল এবং আমেরিকার থেকে বিভিন্ন সমরাস্ত্র ক্রয় করত, সেই সমরাস্ত্র দিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বা তাদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করত। এখন তাদের সামনে একটা চিন্তা করার বিষয় এসেছে যে ইরান যদি এত দূর থেকে ইসরায়েলের পরে হামলা চালাইতে পারে, যে ইসরায়েলের ভিতরে এত ভালো টেকনোলজি রয়েছে, যে টেকনোলজি ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ডেভেলপ করেছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা যদি ইরান ভেঙে চুরমার করতে পারে, তাহলে আমাদের এই প্রতিরক্ষা ভেঙে চুরমার করা সময়ের ব্যাপার ইরানের জন্য। সো এখন এই যে মিডল ইস্টে যে দেশগুলো আছে, এই দেশগুলো নতুনভাবে চিন্তা করবে যে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা বা সামরিক সক্ষমতাকে সমৃদ্ধ করার জন্য ইরানের দ্বারস্থ হলেও হতে পারে। এমনকি ইরান যখন কাতারে এবং ইরাকের সামরিক বেসগুলাতে, অর্থাৎ আমেরিকার যে সামরিক বেসগুলা, এই বেসগুলাতে যখন হামলা চালায়, সেখানে যথেষ্ট পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এর থেকে প্রমাণিত হয় যে আরবের যে রাষ্ট্রগুলা এতদিন আমেরিকার বলয় থেকে তারা নিরাপদ মনে করত পার্শ্ববর্তী দেশ থেকে, সেটা থেকে এখন তারা নতুনভাবে চিন্তা করার সুযোগ পেল। এর থেকে কি হবে? এর থেকে ইরানের যে অস্ত্রের বাজার, সেই অস্ত্রের বাজারটা এখন প্রসারিত হবে। 6 নম্বর পয়েন্টটা ইরানের জন্য পিছন থেকে ইন্ধন জুগিয়েছে বা সমর্থন জুগিয়েছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। এর থেকে বোঝা যাচ্ছে যে ইরান একটা বলয়ের ভিতরে ঢুকে গেছে এবং আমরা বাইপোলার ওয়ার্ল্ড থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে শিফট হচ্ছি, যেটা খুবই ভালো একটা সাইন। আমাদের মতো আন্ডার ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তান,
শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, এই এই টাইপের দেশগুলোর জন্য। দেখুন তাহলে ইরানের কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে অর্জন হয়েছে। অন্যদিকে সিরিয়া, সৌদি আরব এবং ইরান, ইরাক, এই দেশগুলোর যে জনগণ, সেই জনগণের ভিতরে যথেষ্ট পরিমাণ আমরা দেখেছি উৎফুল্ল এই বিজয়ের কারণে, এবং তারা ইরানের জনগণকে সমর্থন দিচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ভিতরে যে শিয়া সুন্নির একটা বিভেদ ছিল, সেই বিভেদটা অনেকটাই প্রশমিত হয়েছে, অর্থাৎ কমে গেছে, এবং এটা আস্তে আস্তে থাকবে না বলে আমি মনে করি। কারণ এই শিয়া সুন্নির বিভেদটাকে কাজে লাগিয়েই পশ্চিমারা বা ইউরোপিয়ানরা আমাদের ঘাড়ে চড়ে বসে আছে, এবং এটাকে কাজে লাগিয়েই মিডল ইস্টের যে তেলের ভান্ডার, এই তেলের ভান্ডার তারা লুট করে নিয়ে যাচ্ছে। এখন আমেরিকা এবং ইসরায়েলের কি অর্জন হলো এবং কি ক্ষতি হলো সেটা আমরা একটু আলোচনা করে দেখি। এখানে যুদ্ধের যে লক্ষ্য ছিল মূলত যে ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস এবং ইরানের সরকারকে পতন করা, দুটোর একটিতেও তারা সফল হয়নি। উল্টো যে লক্ষ্য তারা এই জায়গায় অভিযান চালিয়েছিল তার উল্টোটা হয়েছে, অর্থাৎ ইসরায়েলের ভিতর থেকে তাদের জনগণ অলরেডি দেশ ছাড়া শুরু করতেছে, অর্থাৎ ইসরায়েলের জনগণ ইসরায়েলের সামরিক বাহিনী বা সরকারের প্রতি যথেষ্ট পরিমাণ আস্থা হারিয়েছে, এবং তারা দেশের ভিতরে থাকা অনিরাপদ বোধ করতেছে। অর্থাৎ ইরান ইসরায়েলকে অনিরাপদ বানিয়ে ফেলেছে, যেটা ইসরায়েলের জনগণ উপলব্ধি করতেছে আমরা এখন থেকে আর নিরাপদ না। অন্যদিকে আমেরিকা এই যুদ্ধে সামিল হওয়ার পরে আমেরিকার পক্ষ থেকে যেহেতু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, তার মানে আমেরিকার যে একটা বিশাল হেডাম ছিল সারা বিশ্বের কাছে যে আমরাই সুপার পাওয়ার, সেই জিনিসটা বিশ্ববাসীর কাছে অনেকটা কৌতুকের মতো অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ এত বড় পরাশক্তি ইরানের মতো একটা দেশকে হারাতে পারলো না, পক্ষান্তরে তারা যুদ্ধবিরতি অর্থাৎ স্যারেন্ডার করলো। এই সবকিছু মিলায়ে এখন পর্যন্ত আমার কাছে যেটা দেখতেছি সেটা হচ্ছে ইরানের ব্যাপক বিজয় হয়েছে। আর মুসলিম বিশ্বের যে অনেক নাগরিক আছে যারা ভিতর থেকে অনেক কষ্ট পাচ্ছে যে ইরানের এতগুলো সায়েন্টিস্ট মারা গেল, এতগুলো সেনাবাহিনীর এত ঊর্ধ্বতন কর্মকর্তারা মারা গেল, এত সাধারণ জনগণ মারা গেল। দেখুন, এটার থেকে আপনারা কষ্ট পেন না, এটার থেকে কষ্ট পাওয়ার কিছুই নাই, কিছুই নাই। এজন্য যুদ্ধে জয় পরাজয় থাকবে, প্রাণহানি হবে, কিন্তু এর থেকে ইরান অনেক কিছু অর্জন করেছে। সব থেকে মজার ব্যাপার যে তারা গুপ্তচর ভিত্তি করে বা আত্মঘাতী ভাবে তাদেরকে হত্যা করেও ইরানের যে শৃঙ্খল একটা সরকার ব্যবস্থা, শৃঙ্খল একটা সেনাবাহিনী, এমনকি বেসামরিক ধর্মীয় যে সেনাবাহিনীটা আছে আইআরজিসি, তাদেরকেও দমাইতে পারেনি। তারা একজন মারা গেছে, পাইপলাইন থেকে আর একজন উঠে আসছে। সো এটা থেকে ইরান আরো বেশি সতর্ক হবে, ভবিষ্যতে পাইপলাইনে আরো বেশি নেতা রাখবে, এবং যে সেনাবাহিনীর প্রধান এবং বিভিন্ন বিজ্ঞানীদেরকে আরো বেশি সিকিউর করে রাখবে, এটা আমি মনে করি। সো এখন পর্যন্ত ইরান রাশিয়া এবং চীন, চায়নাতে প্রচুর পরিমাণে সফর করতেছে। জানি না সেখানে কি ধরনের আলোচনা হচ্ছে, তবে আমি যতটুকু বুঝতেছি এখন ইরান তার পারমাণবিক প্রকল্পগুলোকে আরো বেশি স্প্রেড অর্থাৎ বৃদ্ধি করবে, এবং পারমাণবিক অস্ত্র তৈরি করার দ্বারপ্রান্তে পৌঁছাইতে পারে, এবং তার সম্ভাবনা 99%। কারণ ইরান এখন একটা জিনিস সামনে নিয়ে আসবে বিশ্ববাসীর সামনে, সেটা হচ্ছে আমরা যে এনপিটিতে সিগনেচার করেছিলাম যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব না, এবং এনপিটির যে প্রধানরা আছে বা যে কর্মকর্তারা আছে তারা ক্লিয়ারলি একটা মেসেজ দিছিল যে তারা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। তারপরেও ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল ইরানের পরে হামলা চালিয়েছে। এখন ইরান বলতে পারবে যে আমরা যেহেতু এই প্রকল্প থেকে বাইরে ছিলাম তারপরেও আমরা হামলার শিকার হয়েছি, তাহলে আমরা এই প্রকল্পের ভিতরে এখন থেকে আর এই চুক্তির ভিতরে থাকবো না, আমরা এখন থেকে চুক্তি থেকে বের হয়ে গেলাম। এবং চুক্তি থেকে যদি বের হয়ে যায়, ফর শিওর আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, উইথিন 1 মান্থ, 1 মাসের ভিতরে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে। যাই হোক,
এখান এখান থেকে অনেক কিছু অর্জন হয়েছে, অনেক কিছু উম, বিয়োজন হয়েছে। তার ভিতর দিয়ে ইরানের জনগণের প্রতি আমাদের মুসলিম বিশ্বের জনগণের একটা আস্থা, শ্রদ্ধা বেড়ে গেছে, সমর্থন চলে আসছে। তাদের জন্য আমরা প্রচুর দোয়া করতেছি। এটা আল্লাহর পক্ষ থেকে কবুল হচ্ছে কিনা জানি না, তবে 1,00,000,000,1,00,000,000 যদি মানুষের যদি হাত ওঠে, অবশ্যই আল্লাহ পাক তার ভিতর থেকে একজন না একজন বান্দার হাত কবুল করে নেবে। সো আপনারা এখন পর্যন্ত যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ইরানের জন্য দোয়া করেন, যেন ইরান তাদের ভিত্তিকে আরো শক্ত করতে পারে এবং মুসলিম বিশ্বকে রিপ্রেজেন্ট করতে পারে। আমাদের আসলে কোনো নেতা নাই, সে নেতা যেন ইরান থেকে উঠে আসতে পারে এবং সেই নেতার মাধ্যমে আগে যে ঘটনাগুলা ঘটিয়েছে ইরান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শিয়া সুন্নির বিভেদের কারণে প্রচুর সুন্নি মুসলিম হত্যা করেছে, সেই জিনিসগুলো আমরা এখন থেকে হয়তো ভুলে যাব ইনশাআল্লাহ, এবং ভুলে যেয়ে নতুন করে আমরা আবার আমাদের উম্মাকে গঠন করার প্রক্রিয়ায় অংশীদার হব। সবাই ইরানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।